বাড়ির উঠানে কলা গাছের কাঁদি পেকে গেছে। ছেলে সিডি এনে কাঁদি কাটতে উঠেছে। আমি নিচে দাঁড়িয়ে সাহায্য করছি। কাঁদি কাটার পর সে নিচে নামিয়ে দিল অনেকগুলো পাকা কলা। আমি খুশি হয়ে বললাম, সুন্দর কলা হয়েছে। সে একটা কলা ছিলে আমার মুখে দিল। সত্যিই খুব মিষ্টি। সে নিজেও একটা খেল। তারপর কলা গাছের পাতার নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই কলার মতোই তুমি আমার কাছে মিষ্টি। আমি হাসলাম। কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হলে আমাদের জীবন এই কলার মতোই মিষ্টি হবে। বিয়ে করো আমাকে। কলা গাছের পাতায় বাতাসের শব্দ হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুভাষ সেন, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর মায়া। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মায়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন সকালে রাহুল আমাকে কলা কাটতে সাহায্য করছিল। কিন্তু যেই কথাটা সে বলেছিল সেটা আমার মাথায় ঢুকে গেল। পরে বিকেলে যখন আমি একা বাগানে বসেছিলাম, রাহুল আবার এসে আমার পাশে বসল। সে বলল, মা, আমি আজ সকালে যা বলেছি সেটা নিয়ে ভাবছি। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছ? সে বলল, তুমি কি জানো মা, আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। আমি চমকে গেলাম। গোপন ঘর? কি বলছো তুমি? রাহুল বলল, মা, আজ সকালে কলা কাটার সময় আমি লক্ষ্য করেছি যে কলা গাছের পাশের মাটিটা একটু নরম। আমি একটা লাঠি দিয়ে খুঁচিয়ে দেখেছি। মনে হচ্ছে নিচে ফাঁকা জায়গা আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমাদের এই পুরনো বাড়িতে এমন কিছু থাকতে পারে? রাহুল বলল, চলো মা, আমরা একসাথে দেখি কি আছে সেখানে। সন্ধ্যার সময় আমরা দুজনে মিলে কলা গাছের পাশে খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় 3 ফুট খোদার পরেই একটা পুরনো কাঠের দরজা বের হল। দরজায় একটা পুরনো তালা ঝুলছিল। রাহুল হাতুড়ি দিয়ে তালাটা ভেঙে ফেল। দরজা খুলতেই একটা সিঁড়ি দেখা গেল যেটা নিচের দিকে নেমে গেছে। রাহুল টর্চ নিয়ে এসেছিল। আমরা দুজনে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি একটা বড় ঘর। ঘরটা পুরনো কিন্তু পরিষ্কার। দেয়ালে অনেক বই সাজানো। একটা পুরনো টেবিল আর চেয়ার। রাহুল বলল, মা, এটা কার ঘর ছিল? আমি বললাম, আমার তো কোনো ধারণা নেই। তোমার দাদু কখনো বলেননি এমন কিছু আছে। হঠাৎ করে আমরা শুনতে পেলাম উপর থেকে কেউ ডাকছে, সুমিত্রা। রাহুল, এটা সুভাষের গলা। আমরা তাড়াতাড়ি উপরে উঠে গেলাম। সুভাষ জিজ্ঞেস করল, তোমরা কি করছিলে এখানে? আমরা তাকে সব বললাম। সুভাষ বলল, আমি একবার গিয়ে দেখি। আমরা 3 জনে আবার নিচে নামলাম। সুভাষ ঘরটা দেখে বলল, এটা আমার বাবার গোপন অধ্যয়ন ঘর ছিল। উনি এখানে বসে অনেক গবেষণা করতেন। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের গবেষণা? সুভাষ বলল, উনি ইতিহাস নিয়ে কাজ করতেন। বিশেষ করে আমাদের এলাকার পুরনো ইতিহাস। রাহুল একটা বই হাতে নিয়ে বলল, দাদু, এই বইগুলোতে কি লেখা? সুভাষ বইটা দেখে বলল, এটা দাদুর হাতে লেখা ডায়েরি। এখানে উনি আমাদের পরিবারের ইতিহাস লিখে রেখেছেন। আমরা বসে বসে ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল যে আমাদের পরিবারের পূর্বপুরুষরা এই জমিতে একটা বিশেষ ধন লুকিয়ে রেখেছিলেন। সেই ধন খুঁজে পাওয়ার জন্য তিনি অনেক বছর ধরে গবেষণা করেছেন। রাহুল উত্তেজিত হয়ে বলল, মানে আমাদের বাড়িতে ধন লুকানো আছে? সুভাষ বলল, হতে পারে। কিন্তু বাবা কখনো খুঁজে পাননি। পরের দিন সকালে আমরা আবার সেই গোপন ঘরে গেলাম। এবার মায়াও আমাদের সাথে ছিল। মায়া বলল, মা, আমার মনে হচ্ছে এই দেয়ালের পিছনে কিছু লুকানো আছে। সে একটা দেয়াল দেখিয়ে বলল। আমরা সেই দেয়ালটা ভালো করে দেখলাম। দেয়ালে একটা আলাদা চিহ্ন ছিল। রাহুল সেই চিহ্নটা চাপ দিতেই একটা ছোট দরজা খুলে গেল। ভিতরে একটা লোহার বাক্স ছিল। সুভাষ বাক্সটা বের করে আনলেন। বাক্সে একটা চিঠি আর অনেক পুরনো মুদ্রা ছিল। চিঠিতে লেখা ছিল যে এই মুদ্রাগুলো 300 বছরের পুরনো। আমাদের পূর্বপুরুষেরা এগুলো সংগ্রহ করে রেখেছিলেন। রাহুল বলল, মা, এই মুদ্রাগুলোর দাম কত হতে পারে? সুভাষ বলল, অনেক টাকার হতে পারে। আমাদের একজন বিশেষজ্ঞ দেখাতে হবে। পরের সপ্তাহে আমরা একজন পুরাতত্ত্ববিদের কাছে গেলাম। তিনি মুদ্রাগুলো দেখে বললেন যে এগুলো অত্যন্ত মূল্যবান।
প্রতিটা মুদ্রার দাম কমপক্ষে ৫,০০০ টাকা। আমরা বাড়ি ফিরে এসে পরিবারের সবাইকে এই খুশির খবর দিলাম। রাহুল বলল, মা, আমাদের এই আবিষ্কার একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমরা যদি সেদিন কলা না কাটতাম তাহলে হয়তো কখনোই জানতে পারতাম না। সুভাষ বলল, আসলে বাবা সারা জীবন যেটা খুঁজেছেন সেটা আমরা পেয়ে গেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের পারিবারিক ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। মায়া জিজ্ঞেস করল, মা, এই টাকা দিয়ে আমরা কি করব? আমি বললাম, প্রথমে আমাদের বাড়িটা সংস্কার করব। তারপর তোদের পড়াশোনার জন্য জমিয়ে রাখব। রাহুল বলল, মা, আমার একটা প্রস্তাব আছে। আমরা সেই গোপন ঘরটাকে একটা পারিবারিক জাদুঘর বানাতে পারি। দাদুর সব গবেষণা আর আমাদের পূর্বপুরুষদের স্মৃতি সেখানে সংরক্ষণ করব। সুভাষ বলল, খুব ভালো প্রস্তাব। আমিও চাই যে আমাদের পারিবারিক ইতিহাস সংরক্ষিত থাকুক। পরের কয়েক সপ্তাহে আমরা সেই ঘরটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর অধ্যয়ন কক্ষ বানালাম। দাদুর সব বই, তার গবেষণার কাগজপত্র আর আমাদের পুরনো পারিবারিক জিনিসপত্র সেখানে সাজিয়ে রাখলাম। রাহুল একটা ছোট বোর্ড বানিয়ে লিখে রাখল, সেন পরিবারের ঐতিহ্য কক্ষ। মায়া কিছু ছবি এঁকে দেয়ালে টাঙিয়ে দিল। একদিন বিকেলে আমরা সবাই সেই ঘরে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ রাহুল বলল, মা, তুমি জানো, সেদিন আমি কলা গাছের নিচে যা বলেছিলাম সেটা আসলে একটা কৌতুক ছিল। আমি তোমাকে একটু হাসাতে চেয়েছিলাম। আমি হেসে বললাম, আমি বুঝতে পেরেছিলাম। তুই সবসময় এমন মজার কথা বলিস। সুভাষ বলল, কিন্তু সেই কৌতুকের কারণেই আমরা এই বিশাল আবিষ্কার করলাম। জীবনে কখনো কখনো ছোট ঘটনা থেকেই বড় কিছু হয়। মায়া বলল, বাবা, আমাদের এই গল্পটা আমি আমার সব বন্ধুদের বলব। তারা বিশ্বাস করবে না যে আমাদের বাড়িতে এমন রহস্যময় জিনিস ছিল। রাহুল বলল, হ্যাঁ, কিন্তু আমরা এটা গোপন রাখব, যতক্ষণ না আমরা সব ঠিকঠাক করে ফেলি। এর কয়েক মাস পর আমরা জানতে পারলাম যে আমাদের এলাকায় আরও অনেক পুরনো পরিবার আছে যাদের বাড়িতে এমন গোপন কক্ষ থাকতে পারে। আমরা তাদের সাথে যোগাযোগ করলাম। ধীরে ধীরে আমাদের এলাকার ইতিহাস নিয়ে একটা ছোট গবেষণা দল গড়ে উঠল। রাহুল এবং তার কয়েকজন বন্ধু এই কাজে খুব আগ্রহী হয়ে পড়ল। তারা বিভিন্ন পুরনো বাড়ি ঘুরে ঘুরে দেখতে শুরু করল। কয়েকটা বাড়িতে তারা সত্যিই পুরনো জিনিসপত্র খুঁজে পেল। কোথাও পুরনো বই, কোথাও পুরনো ছবি, কোথাও আবার পুরনো কিছু হাতিয়ার। আমি রাহুলকে বললাম, তুই এই কাজে অনেক মন দিচ্ছিস। এটা তোর জন্য ভালো। রাহুল বলল, মা, আমার মনে হয় আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চাই। দাদুর মতো আমিও গবেষণা করব। সুভাষ খুশি হয়ে বলল, তোর দাদু যদি জীবিত থাকতেন তাহলে কত খুশি হতেন। তার স্বপ্ন তুই পূরণ করবি। একদিন রাহুল একটা পুরনো ম্যাপ নিয়ে এলো। সে বলল, মা, এই ম্যাপে আমাদের এলাকার ৩০০ বছর আগের অবস্থা দেখানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির চারপাশে আরও কয়েকটা গোপন স্থান থাকতে পারে। আমরা সবাই মিলে সেই ম্যাপ দেখলাম। সত্যিই মনে হচ্ছিল যে আমাদের এলাকায় আরও রহস্য লুকিয়ে আছে। পরের সপ্তাহান্তে আমরা পুরো পরিবার মিলে একটা ছোট অভিযান করলাম। ম্যাপ অনুসরণ করে আমরা এলাকার বিভিন্ন জায়গায় গেলাম। একটা পুরনো পুকুরের পাশে আমরা কিছু পুরনো ইটের টুকরো পেলাম। মায়া বলল, এখানে হয়তো কোনো পুরনো দালান ছিল। রাহুল মাটিতে একটা ধাতব যন্ত্র নিয়ে ঘুরছিল। হঠাৎ যন্ত্রটা আওয়াজ করতে শুরু করল। এখানে নিচে কিছু ধাতব জিনিস আছে, সে বলল। আমরা সেখানে খোঁড়াখুড়ি করলাম। বেশ কিছুক্ষণ পর একটা পুরনো তামার পাত্র বের হল। পাত্রের ভিতরে কিছু পুরনো চিঠি ছিল। সুভাষ চিঠিগুলো পড়ে বলল, এগুলো আমাদের এলাকার জমিদারদের চিঠি। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস লেখা আছে। এভাবে প্রায় ৬ মাস ধরে আমরা আমাদের এলাকার বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালাম। প্রতিবার আমরা কিছু না কিছু নতুন জিনিস খুঁজে পেলাম। রাহুল এই সব অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখা শুরু করল। বইয়ের নাম দিল লুকানো ইতিহাসের সন্ধানে। মায়াও তার সাথে ছবি এঁকে সাহায্য করল। একদিন একজন পত্রিকার সাংবাদিক আমাদের বাড়িতে এলেন। তিনি আমাদের আবিষ্কার সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি আমাদের সাথে কথা বলে একটা বড় খবর ছাপালেন। সেই খবর বের হওয়ার পর অনেক মানুষ আমাদের বাড়িতে আসতে শুরু করল। কেউ আমাদের গোপন কক্ষ দেখতে চাইছিল, কেউ আমাদের আবিষ্কারের গল্প শুনতে চাইছিল। আমি রাহুলকে বললাম, এত মানুষ আসছে, আমাদের একটা নিয়ম করতে হবে। রাহুল বলল, ঠিক কথা মা। আমরা সপ্তাহে ২ দিন করে মানুষজনকে দেখাতে পারি। সুভাষ বলল, আর একটা ছোট ফি রাখতে পারি। সেই টাকা দিয়ে আমাদের গবেষণার কাজ চালাব। এভাবে আমাদের বাড়ি ধীরে ধীরে একটা ছোট জাদুঘরে পরিণত হল। মানুষ আসত, আমাদের গল্প শুনত, গোপন কক্ষ দেখত,
আর আমাদের সংগ্রহ করা পুরনো জিনিসগুলো দেখত। রাহুলের বইও ছাপা হল। বইটা বেশ জনপ্রিয় হল। অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আমাদের কাছে আসতে শুরু করল ইতিহাস নিয়ে জানতে। মায়াও তার স্কুলে আমাদের এই অভিজ্ঞতা নিয়ে একটা প্রেজেন্টেশন দিল। তার শিক্ষকেরা খুব প্রশংসা করলেন। একদিন রাহুল বলল, মা, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল কলা কাটার একটা সাধারণ ঘটনা থেকে। কিন্তু দেখো এখন আমরা কোথায় পৌঁছেছি। আমি বললাম, জীবনে এভাবেই চলে। কখনো জানা যায় না কোন ছোট ঘটনা থেকে কি বড় কিছু শুরু হয়ে যায়। সুভাষ বলল, আমার বাবার স্বপ্ন ছিল যে আমাদের পারিবারিক ইতিহাস সবার কাছে পৌঁছে যাক। সেই স্বপ্ন আজ পূরণ হল। আজ যখন আমি আমাদের বাগানে বসে থাকি, তখন মনে হয় যে জীবনটাই একটা বড় রহস্যময় অভিযান। আমরা জানি না কখন কি ঘটবে, কিন্তু যা কিছুই ঘটুক, পরিবারের সবাই মিলে থাকলে সব কিছুই সুন্দর হয়ে ওঠে।